আজকের ভিডিওটিতে মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কে আলোচনা করব। এই মতবাদে যেটি বলা হয় সেটা হচ্ছে যে এই পৃথিবীর মানচিত্রে আমরা মহাদেশগুলিকে কয়েকটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে দেখি। এই মহাদেশ ও মহাসাগরগুলি তাদের সৃষ্টির আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত তাদের অবস্থানের অনেক পরিবর্তন ঘটেছে। অর্থাৎ আমরা এখন বর্তমানেতে পৃথিবীর মানচিত্রে আমাদের যে মহাদেশগুলি রয়েছে সেই মহাদেশগুলিকে আমরা যেখানেতে অবস্থান করতে দেখি, এই মহাদেশগুলো কিন্তু একদম সৃষ্টির একদম শুরুতে, মানে যখন এই মহাদেশ বা মহাসাগরগুলির সৃষ্টি হচ্ছে সেই সময়তে কিন্তু এই রকম অবস্থানেতে ছিল না, যেটা আজকের অবস্থানে আমরা দেখি। অর্থাৎ এই তাদের যে সৃষ্টির সেই আদিকাল থেকেই মহাদেশ এবং মহাসাগরগুলির যে অবস্থান সেটি পরিবর্তন হয়েছে এবং বর্তমান অবস্থানেতে এসেছে, যেটি এই মতবাদেতে মূল আলোচ্য বিষয়। এবারেতে এই যে মতবাদটি, এখানেতে আমরা অ্যালফ্রেড ওয়েগনারের মতবাদটি নিয়ে আলোচনা করব। কিন্তু অ্যালফ্রেড ওয়েগনারের দেওয়া মতবাদের আগে, এই মহীসঞ্চরণ মতবাদের আগে এই যে মহীসঞ্চারণ অর্থাৎ এই মহাদেশগুলোর যে সঞ্চারণ হওয়াটা, অর্থাৎ তাদের পূর্বের অবস্থান থেকে আস্তে আস্তে সঞ্চারিত হওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি ওয়েগনারের আগেও দুজন বিজ্ঞানী আলোকপাত করেছিলেন। এবং প্রথমটি করেছিলেন হচ্ছে এই অ্যান্টোনিও স্নাইডার পেলগ্রিনি। ইনি একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন, যিনি 1858 সালেতে এই মহাদেশগুলির সঞ্চারণ সম্পর্কে বলেন। তার পরবর্তীকালেতে এই আমেরিকার একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে এফবি টেইলর, ইনি 1901 সালে এই মহাদেশগুলির সঞ্চারণ সম্পর্কে বলেন। এর পরবর্তীকালেতে এই 1922 সালেতে এই জার্মান আবহবিদ অ্যালফ্রেড ওয়েগনার এই মহাদেশগুলির সঞ্চারণ সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন এবং তার একটি বই, অর্থাৎ এই দ্য অরিজিন অব দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশানস, এই বইটিতে তার এই মতবাদের ব্যাখ্যাটি পাওয়া যায়। অর্থাৎ এই মহীসঞ্চরণের যে বিষয়টি, সেই বিষয়টিকে উনি বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন। আর আজকের আমরা সেটাই জানবো যে এই যে অ্যালফ্রেড ওয়েগনার কিভাবে এই মহীসঞ্চরণের যে ব্যাপারটি, অর্থাৎ মহাদেশগুলোর যে অবস্থানের পরিবর্তন, সেই পরিবর্তনটি কিভাবে হয়েছে সেটি জানব। তো এবারেতে আসি আমাদের এই যে ওয়েগনার প্রদত্ত যে মহীসঞ্চরণ মতবাদ, এই মহীসঞ্চরণ মতবাদের যে মূল বিষয় বা মূল যে কথা, অর্থাৎ এই তত্ত্বের মূল বিষয়টি আমরা জানব। তো এখানেতে যেটা বলা হয়েছে, দেখো যে প্রায় 25 থেকে 30 কোটি বছর আগে পৃথিবীর মহাদেশগুলি একসঙ্গে সংযুক্ত হয়ে একটি বিরাট স্থলভাগ রূপে অবস্থান করত। ওয়েগনার এই স্থলভাগের নাম দেন প্যানজিয়া এবং এই প্যানজিয়াকে বেষ্টন করেছিল একটি বিশাল মহাসমুদ্র। ওয়েগনার এর নাম দেন প্যানথালাসা। আমরা একটু ছবির সাহায্যে আমরা একটু ব্যাপারটাকে বুঝে নিই। দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটাকে তোমরা খুব ভালো করে পড়বে, ভালো করে বোঝার চেষ্টা করবে। যখন এই মতবাদটি তোমরা পড়বে তখন এই মতবাদের মূল যে কথাগুলো রয়েছে সেই কথার সঙ্গে এই ছবিটাকে কিন্তু তোমাদেরকে মিলিয়ে পড়তে হবে, কারণ এই ছবিটা এই তত্ত্বের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এই ছবিটাকে যদি সঠিকভাবে তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু এই তত্ত্বটিকে তোমরা বুঝতে পারবে না। তো দেখো আবার আলোচনায় ফিরি। তো এই যে প্যানজিয়ার যে কথাটি ওয়েগনার বলছেন, এইটা হচ্ছে একদম সেই 25 থেকে 30 কোটি বছর আগে, অর্থাৎ সেই কার্বনিফেরাস যুগে, আমাদের যে ভূতাত্ত্বিক যে যুগগুলো হয় সেই কার্বনিফেরাস যুগে এই 25 থেকে 30 কোটি বছর আগে আজকের পৃথিবীর সমস্ত যে মহাদেশগুলো আছে, এই সমস্ত মহাদেশ একটা প্রধান বড় ভূখণ্ড রূপে অবস্থান করত, যেটাকে ওয়েগনার নাম দিয়েছিলেন হচ্ছে প্যানজিয়া। ঠিক এইরকম দেখতে লাগতো তখন। তারপরেতে এই যে প্যানজিয়ার পাশের এই যে নীল কালারের যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সমুদ্রটা, অর্থাৎ যে বিশাল জলভাগ এই প্যানজিয়াকে বেষ্টন করেছিল, সেইটাকে ওয়েগনার নাম দিয়েছেন প্যানথালাসা। তো এই রকম অবস্থায় ছিল। তারপরেতে কি হলো, তারপরেতে যেটা হয় সেটা হচ্ছে যে প্যানজিয়ার উত্তরের অংশটি, বর্তমানের উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়া, এই লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড, এবং দক্ষিণের অংশটি বর্তমানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া
ও অ্যান্টার্কটিকা গন্ডোয়ানা ল্যান্ড নামে পরিচিত ছিল। আর তেথিস মহিকার দ্বারা এই লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ড পরস্পর বিচ্ছিন্ন ছিল। তো আমরা আবারও এই ছবিটাতে ফিরি। তো দেখো এখানেতে যে ওয়েগনার এই যে প্যানজিয়াকে দুটো প্রধান ভাগে বিভক্ত করছেন। একটা হচ্ছে এই যে উত্তরের যে অংশটা, এইটা এই যে লরেশিয়া বলা হচ্ছে এই জায়গাটাকে, যেটাকে আঙ্গারাল্যান্ড বা লরেশিয়া বলা হচ্ছে। তো এই লরেশিয়ার পার্টটাতে কারা কারা ছিল, কোন কোন মহাদেশ নিয়ে এই লরেশিয়া তৈরি হয়েছিল? না, উত্তর আমেরিকা, ইউরোপ আর এই যে এশিয়ার এই যে অংশটা, এইটাকে নিয়ে হচ্ছে এই লরেশিয়া তৈরি হয়েছিল। আর এই যে অংশটা যেটা ছিল এই যে গন্ডোয়ানা ল্যান্ড, এই জায়গাটাতেই দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকার এই যে পুরো যে অংশটা, এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। অর্থাৎ এই যে প্যানজিয়া, এই প্যানজিয়ার পরিবর্তনটা তোমরা এখান থেকে লক্ষ্য করো যে এই কার্বনিফেরাস যুগ বা 30 থেকে এই যে 25 থেকে 30 কোটি বছর আগের অবস্থাটা এরকম ছিল। তারপর আস্তে আস্তে প্যানজিয়াতে ভাঙন ধরে, অর্থাৎ সঞ্চারণ হতে থাকে, এবং সঞ্চারণ হয়ে দেখো 25 থেকে 30 কোটি বছর আগে এই অবস্থা ছিল। তারপরেতে 20 কোটি বছর আগে আজ থেকে, মানে ট্রিয়াসিক যুগে যখন, সেই সময় প্যানজিয়ার অবস্থাটা এরকম ছিল। তখন প্যানজিয়াটা কিন্তু ভেঙেছে, অর্থাৎ মহীসঞ্চরণ হয়েছে। এবং এই যে প্যানজিয়ার দুটো যে প্রধান যে অংশ, একটা হচ্ছে লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড আর একটা গন্ডোয়ানা ল্যান্ড। আর এদের মাঝখানেতে এই যে দুটো ভূখণ্ডের মাঝখানের যে বিভাজনটা কে করেছিল? না, টেথিস মহীখাত বা টেথিস সাগর বলে একটি সাগর, যেটা এই দুটো ভূখণ্ডকে আলাদা করেছিল, যেটা ওয়েগনার বলছেন। তারপরেতে দেখি আবার কি বলছে এইখানটাতে মূল কথাতে, যে প্রায় 25 কোটি বছর আগে এই বিশাল প্যানজিয়ায় ভাঙন শুরু হয়। আর ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা উত্তর দিকে সঞ্চারিত হয় এবং অ্যান্টার্কটিকা দক্ষিণ মেরু অঞ্চলেতে রয়ে যায়। অর্থাৎ এই সঞ্চরণের দিকটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওয়েগনার যেটা তার তত্ত্বে মানে বলছেন, মতবাদেতে বলছেন যে কোন কোন মহাদেশ কোন কোন দিকে সঞ্চারিত হয়েছে। মূলত যেটা হয় কি, সেটা হচ্ছে যে এই উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়, ইউরোপ, এশিয়া, আফ্রিকা উত্তর দিকে সঞ্চারিত হয়, কিন্তু অ্যান্টার্কটিকা কোনো দিকে সঞ্চারিত না হয়ে দক্ষিণ মেরুতে থেকে যায়। তো দেখো এইখানটাতে যখন আমরা আসছি, অর্থাৎ আজ থেকে এই 13.5 কোটি বছর আগে, অর্থাৎ জুরাসিক যুগে যখন আসছি, সেই সময়তে আমরা আমাদের এই যে মহাদেশগুলো আছে, এই মহাদেশগুলোকে আমরা চিনতে পারছি। মানে আস্তে আস্তে আমাদের বর্তমান মহাদেশের রূপটি পাচ্ছে, মানে মহীসঞ্চরণ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই মহাদেশগুলো একটু একটু করে সঞ্চারিত হয়ে আজকের মহাদেশের রূপটি নিচ্ছে। তো যেটা হয় কি, যে উত্তর এবং দক্ষিণ এই দুই আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়, মানে এদিকে সঞ্চারিত হয়, এবং ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ভারত এরা কি হয়, উত্তর দিকে সঞ্চারিত হয়। মানে এরকম জায়গায় ছিল, এরকম জায়গা থেকে আস্তে আস্তে উত্তর দিকে সঞ্চারিত হয়, কিন্তু অ্যান্টার্কটিকা এই জায়গাটা দক্ষিণ মেরুতেই থেকে যায়। তারপরেতে লক্ষ্য করে দেখো যে এই ক্রিটেশিয়াস যুগেতে, অর্থাৎ আজ থেকে হচ্ছে এই যে ক্রিটেশিয়াস যুগ যখন এসেছিল, সেই সময়তে কি হয় না, তখন আরও সঞ্চারিত হয়। মানে 6.5 কোটি বছর আগে এই ক্রিটেশিয়াস যুগেতে এরকম জায়গাতে আসে, মানে আরও একে অপরের থেকে মহাদেশগুলো আলাদা হয়ে পড়তে থাকে, এবং তারপরেতেই বর্তমান অবস্থা, আজকের বর্তমান যে অবস্থা, সেই বর্তমান অবস্থাতে আমরা মহাদেশগুলোকে আমরা এই রকম জায়গায় দেখতে পাই। তো এইটাই হচ্ছে মহীসঞ্চরণের ব্যাপারটা, যেটা ওয়েগনার তার তত্ত্বতে বলেছেন। এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই মহীসঞ্চরণের কারণ, ওয়েগনার তার তত্ত্বেতে মহীসঞ্চরণের কারণ হিসেবে দুটো বলের কথা বলেন। অর্থাৎ এই দুটো বলের মানে ফলে এই মহীসঞ্চরণ, অর্থাৎ এই মহাদেশগুলো সঞ্চারিত হয়। প্রথমটি হচ্ছে জোয়ারি বল। তো এখানেতে ওয়েগনার ব্যাখ্যা দিচ্ছেন যে এই ওয়েগনারের মতে জোয়ারি বলের প্রভাবে মহাদেশগুলি পশ্চিম দিকে সঞ্চারিত হয়। অর্থাৎ যে উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছিল, তার কারণ হচ্ছে এই জোয়ারি বল। কারণ এই চন্দ্র সূর্যের আকর্ষণ পৃথিবীর বহিরাবরণকে বাইরের দিকে টানে। একই সঙ্গে পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের জন্য একটি পূর্ব থেকে পশ্চিমে বিপরীতমুখী গতি সৃষ্টি হয়, আর এর ফলেই মহাদেশগুলি পশ্চিম দিকে সঞ্চারিত হয়। অর্থাৎ মহাদেশের যে পশ্চিমের যে সঞ্চারণটা, সেই সঞ্চারণের ফলেতে মানে সঞ্চারণের কারণ হিসেবে জোয়ারি বলের কথা বলেন। মানে যে জোয়ার ভাঁটা হয় চন্দ্র এবং সূর্যের আকর্ষণে পৃথিবীতে, সেই জোয়ার
এর যে বল, যেটা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে কার্যকরী হয়, সেই বলের প্রভাবেতে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবীর আবর্তন গতির কারণেতে যে পূর্ব থেকে পশ্চিমে বিপরীতমুখী যে গতি সৃষ্টি হয়, সম্মিলিতভাবে এরা কী করে না এই মহাদেশগুলিকে পশ্চিম দিকে সঞ্চারিত হতে সাহায্য করে। দ্বিতীয় যে বলটির কথা মই সঞ্চালনের কারণ হিসেবে ওয়েগনার বলেছেন, সেটি হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এখানেতে ওয়েগনার ব্যাখ্যা করছেন যে এই যে হালকা মহাদেশীয় ভূখণ্ডগুলি নিচে ভারী সীমা স্তরের উপর ভাসমান অবস্থায় আছে। আমরা জানি যে আমাদের যে মহাদেশীয় যে ভূখণ্ডগুলো, সেগুলোকে আমরা সিয়াল বলি, অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে যেহেতু তৈরি, সেই জন্য আমরা এগুলোকে সিয়াল বলি। আর সিয়াল সাধারণত হালকা, মানে সীমা থেকে হালকা, মহাসাগরীয় ভূত্বকের থেকে হালকা হয়ে থাকে। তো সেইটাই বলছেন ওয়েগনার, যে হালকা মহাদেশীয় যে ভূত্বক বা ভূখণ্ড, এগুলি মানে গুলির নিচের ভারী যে সীমাস্তর তার উপরে ভাসমান অবস্থায় আছে। আর পদার্থবিদ্যার নিয়ম অনুসারে এই ভাসমান কোনো একটি বস্তু তার নিজের ভারের অনুপাতে নিচের দিকে চাপ দেয় এবং ডুবে যেতে চায়, কিন্তু সেই সময় ওই বস্তু দ্বারা অপসারিত তরলের কেন্দ্রগামী প্রবণতা বল একই রেখা বরাবর বিপরীতমুখী হয়। আর এর ফলে ওই দুই বল পরস্পরকে প্রশমিত করে এবং তখন বস্তুটি ভেসে থাকে। অর্থাৎ কোনো তরল পদার্থের মধ্যে যদি আমরা কোনো কিছুকে দিই, তাহলে সে কী হবে, ভারী কোনো জিনিস, তাহলে সে ডুবে যেতে চাইবে। কিন্তু সাধারণত এই যে পদার্থবিদ্যার নিয়মটা কি হয়, যেরকম ধরো জলের ওপরেতে যদি আমরা কোনো কাঠের টুকরোকে দিই, তাহলে সে ভেসে থাকে। কারণ ওই কাঠের টুকরোর যে ওজনটা থাকে, সেই ওজন অনুযায়ী সে জলটাকে অপসারিত করে চাপ দিয়ে। আবার দেখা যায় যে ওই চাপ দিয়ে যেটুকুনি জল সে অপসারিত করছে, সেই জলটাও আবার আগের জায়গায় ফিরে যাওয়ার জন্যে, মানে ওই চাপটা দেয়। মানে এই যে বিপরীতমুখী যে বলটা তৈরি হয়, যে কারণেতে এই বস্তুটা ভেসে থাকে, মানে প্লবতার যে নিয়মটা, যেভাবে আর কি পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী কোনো বস্তু জলেতে বা তরলেতে ভেসে থাকে, সেইভাবেই ইনি মানে ওয়েগনার এটার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমাদের এই পৃথিবীর ক্ষেত্রে এই ব্যাপারটা হয় কি, যে দেখো যে পৃথিবীর আকৃতি এই অবিগত গোলক হওয়ায় এই দুই বল পরস্পর বিপরীতমুখী না হয়ে সম্মিলিতভাবে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের সৃষ্টি করে, যা নিরক্ষরেখার দিকে প্রযুক্ত হয়। আর ওয়েগনারের মতে এই বলের প্রভাবে প্যানজিয়ার উত্তর দিকে সঞ্চারণ ঘটে, অর্থাৎ যে সমস্ত মহাদেশগুলো উত্তর দিকে সঞ্চারিত হয়েছিল, সেটা এই অভিকর্ষজ মানে বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণেতেই হয়। তো মই সঞ্চালনের কারণ হিসেবে ওয়েগনার তার মতবাদেতে এই দুরকম বলের কথা বলেন। এরপরেতে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে এর সপক্ষে যে প্রমাণগুলো, যে ওয়েগনার কি প্রমাণ দিয়েছেন তার এই মতবাদের সপক্ষেতে। প্রথমত যে প্রমাণটি উনি দিয়েছেন সেটি মানে হচ্ছে জিগস ফিট। তো এটা কি না, এটা হচ্ছে দেখো যে এই আটলান্টিক মহাসাগরের দুপাশের মহাদেশগুলিকে একসঙ্গে এমনভাবে জোড়া লাগানো যায় যে তারা পরস্পর মিশে একটি বিশাল ভূভাগ তৈরি হয়। আর এই পরস্পর খাঁজে খাঁজে জোর লাগানোর বিষয়টিকে জিগস ফিট বলা হয়। অর্থাৎ দেখো এখানে এই আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা, তোমরা ম্যাপেতেও এটা দেখতে পাবে যে যদি আমরা এই দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মাঝে আটলান্টিক মহাসাগর আছে, তো আমরা কিছু সময়ের জন্য যদি ধরে নিই যে আটলান্টিক মহাসাগরটি নেই আর দুটো এই মহাদেশ যদি পাশাপাশি আমরা আনি, তাহলে দেখতে পাবো যে এই যে খাঁজটা আছে, এই খাঁজেতে অনেকটাই কিন্তু এই দক্ষিণ আমেরিকা, এই আফ্রিকার এই যে খাঁজটা রয়েছে, এই খাঁজের সঙ্গে মিলে যায়, মানে মিশে যায়, যেটাকে জিগস ফিট বলা হয়। আর এই জোটটাকে, যেটাকেই ওয়েগনার তার তত্ত্বের একটি অন্যতম প্রমাণ হিসেবে ব্যাখ্যা করেছেন। আর যেটার সাহায্যেই ওয়েগনার প্রমাণ করেন যে মহাদেশগুলি পূর্বে একত্রিত ছিল এবং মই সঞ্চালনের ফলেই বিচ্ছিন্ন হয়ে বর্তমান অবস্থাতে পৌঁছেছে। এরপরেতে আরও যে প্রমাণগুলি উনি দিয়েছেন সেটি হচ্ছে যে প্রাচীন জলবায়ুগত প্রমাণ। যেমন এখানেতে যেটা বলা হয়েছে, দেখো যে উত্তর আমেরিকার অ্যাপেলেশিয়ান অঞ্চলে পার্মিয়ান কার্বনিফেরাস যুগের কয়লা স্তর আছে। এ থেকে বোঝা যায় যে একসময় এই অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করত। অর্থাৎ কয়লা সেই সমস্ত জায়গাতেই তৈরি হয় যেখানেতে প্রচুর গাছপালা থাকে। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলেতে প্রচুর গাছপালা জন্মায়। তো যে কারণেতে এই যে এখন বর্তমানে যে অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল রয়েছে উত্তর আমেরিকাতে, সেখানেতে খুব ভালো মানের উৎকৃষ্ট কয়লা পাওয়া যায়। যে কয়লাটা মানে অ্যাপেলেশিয়ান
অঞ্চলটা কিন্তু এখন বর্তমানেতে নাতিশীতোষ্ণ মণ্ডলেতে অবস্থান করে। আর নাতিশীতোষ্ণ মণ্ডলেতে নিরক্ষীয় জলবায়ুতে যে গাছগুলো জন্মায় সেই গাছ থাকার কথাই নয়। তো সেই কারণেতেই বিজ্ঞানীরা মানে ওয়েগনার বলছেন যে এই অ্যাপেলেশিয়ান অঞ্চলেতে এই পার্মিয়ান কার্বনিফেরাস যুগের কয়লা স্তর পাওয়া গিয়েছে। তো যে কারণেতে ধারণা করা হয় যে এই অ্যাপেলেশিয়ান পার্বত্য যে অঞ্চলটি এই পার্মিয়ান কার্বনিফেরাস যুগেতে নিশ্চয়ই নিরক্ষীয় জলবায়ু বা নিরক্ষীয় রেখার কাছাকাছি অবস্থান করত। আর যে কারণেতে সেখানে প্রচুর গাছপালা ছিল, যে গাছপালা মাটির তলায় চাপা পড়ে কয়লাতে পরিণত হয়েছে। আবার দেখো এই একই অঞ্চলেতেই পাললিক শিলাস্তরের সঙ্গে পরবর্তী যুগে সৃষ্ট লবণের স্তর পরিলক্ষিত হয়, যা শুষ্ক জলবায়ুর অবস্থানকে নির্দেশ করে। অর্থাৎ লবণের যে স্তর হয় সেই স্তর সাধারণত শুষ্ক অঞ্চলেতে এই মৃত্তিকার উপরি স্তরেতে লবণের স্তর সৃষ্টি হতে দেখা যায়, যেটাও পাওয়া গিয়েছে এই অ্যাপেলেশিয়ান অঞ্চলেতে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে এই যে উত্তর আমেরিকার এই অঞ্চলটি পার্মিয়ান কার্বনিফেরাস যুগে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ছিল, তারপরে উত্তরে সঞ্চারিত হয়ে উষ্ণ শুষ্ক মরুভূমি অঞ্চলে এবং আরও পরে উত্তরে সঞ্চারিত হয়ে বর্তমানে নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থান করছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে এই যে উত্তর আমেরিকার যে ভূখণ্ডটি এটি সঞ্চারিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে জলবায়ু সেটাও পরিবর্তন হয়েছে। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু থেকে আস্তে আস্তে শুষ্ক মরু অঞ্চলের জলবায়ুতে গিয়ে পৌঁছেছে তারপরেতে নাতিশীতোষ্ণ মণ্ডলেতে এখন বর্তমানেতে অবস্থান করছে। আর এইটার প্রমাণ হিসেবেতেই এই যে কয়লা স্তর, এটা খুব জোরালো একটি প্রমাণ যেটা ওয়েগনার তার তত্ত্বেতে দিচ্ছেন। তারপরে দেখো ভূতাত্ত্বিক সাদৃশ্যও পাওয়া গিয়েছে এই উত্তর আমেরিকার যে অ্যাপেলেশিয়ান পর্বতমালা সংলগ্ন যে উপকূল আছে, তো উত্তর আমেরিকার এই অ্যাপেলেশিয়ান পর্বতমালা উপকূলীয় অঞ্চলে এসে শেষ হয়ে গেছে এবং পরবর্তী অংশ ইউরোপের হার্সিনিয়ান পর্বতমালার মাধ্যমে বিস্তৃত হয়েছে। অর্থাৎ উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝে আটলান্টিক মহাসাগর রয়েছে, তোমরা ম্যাপ দেখলেই বুঝতে পারবে। তো আমি আর একবার একটু ছবিটাতে ফিরছি, যে আগের যে ছবিটি যেটি রয়েছে, দেখো এইখানেতে এই যে উত্তর আমেরিকা এবং ইউরোপ এর মাঝের এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে আটলান্টিক মহাসাগর রয়েছে। এবার এই যে অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল এই উত্তর আমেরিকার এখানেতে আছে, আর ইউরোপের এই জায়গাটাতে রয়েছে হার্সিনিয়ান পর্বতমালা। এখন এই অ্যাপেলেশিয়ান পর্বতমালার যে শিলার যে গঠন আছে, হার্সিনিয়ান পর্বতমালাতেও শিলার সেই একই রকম গঠন লক্ষ্য করা যায়। তো কিন্তু আশ্চর্য হচ্ছে এটাই যে এদের মাঝে তো হচ্ছে আটলান্টিক মহাসাগর রয়েছে, তাহলে দুটো পর্বতের শিলার যে গঠন সেই গঠন একই কী করে হয়? তো যেখান থেকে ওয়েগনার কিন্তু একটা ধারণা করছে যে পূর্বেই দুটো মহাদেশ একসঙ্গে সংযুক্ত অবস্থায় ছিল এবং এই অ্যাপেলেশিয়ান এবং হার্সিনিয়ান এই দুটো পর্বতমালা একটাই ছিল। পরবর্তীকালে যখন এই মহীসঞ্চরণ যখন হয় তখন এই উত্তর আমেরিকা এদিকে চলে আসে, ইউরোপ এদিকে চলে যায় এবং মাঝখানেতে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয় এবং পর্বতটাও বিভক্ত হয়ে যায়, যার একটি অংশ হচ্ছে এই অ্যাপেলেশিয়ান পর্বতমালা হিসেবেতে উত্তর আমেরিকায় থেকে গিয়েছে আর একটি হার্সিনিয়ান পর্বতমালা হিসেবে ইউরোপে থেকে গিয়েছে। কিন্তু তাদের শিলার গঠনটা একই রয়ে গিয়েছে, কারণ পূর্বে অতীতে তারা একটাই পর্বত হিসেবে অবস্থান করত। তো এইটা এবার দেখো আরও রয়েছে যে ঠিক একইভাবে এই ক্যালেডোনিয়ান পর্বতমালা উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব উপকূলীয় অংশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং তারপর আটলান্টিকের অপর পারে ইউরোপের আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে ঠিক একই অভিমুখে তাদের বিস্তার ঘটেছে। আটলান্টিকের বিপরীত দুই উপকূলেতে এই পর্বতমালা ও অন্যান্য ভূতাত্ত্বিক গঠনের একরকম মিল মহীসঞ্চরণের সপক্ষে প্রমাণ দেয়। ঠিক একই রকমভাবে আরেকটি পর্বতমালা উত্তর আমেরিকার এই ক্যালিডোনিয়ান পর্বতমালা, যার একটি অংশ এই উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিমের যে উপকূল আছে সেই উপকূল থেকে উত্তর পূর্ব উপকূলীয় অংশের মধ্যে বিস্তৃত এবং অপর অংশটি এই ইউরোপ মহাদেশের যে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড আছে দেশ তাতেও রয়েছে, কিন্তু মাঝখানেতে আটলান্টিক মহাসাগর আছে। তো যেটা থেকে যে কারণেতে আশ্চর্য, যেটা আমি একটু আগে যেটা বললাম এই যে অ্যাপেলেশিয়ানের হার্সিনিয়ানের ক্ষেত্রে এই একই রকমভাবে এই ক্যালেডোনিয়ান পর্বতমালার একটা অংশ এই উত্তর আমেরিকা মহাদেশেতে রয়েছে আর একটা অংশ ইউরোপ মহাদেশের এই আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে পাওয়া যায়। আর এই আটলান্টিক মহাসাগরকে যদি আমরা সেখান থেকে সরিয়ে দিই
আর এবং দুটো মহাদেশকে যদি একসঙ্গে পাশাপাশি যদি নিয়ে আসি তাহলে বোঝাই যায় যে এই ক্যালেডোনিয়ান এবং হার্সেনিয়ান এই যে পর্বতমালা এটি মানে অতীতে একটাই পর্বত হিসেবেতে ছিল, পরে মহীসঞ্চরণের কারণেতে এটা আলাদা হয়ে যায়। তো এর পরের যে প্রমাণটি রয়েছে সেটি হচ্ছে জীবাশ্মগত প্রমাণ। তো এখানেতে ওয়েগনার যেটা বলছেন, দেখো যে আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় এই গ্লসোপটেরিস নামে এক প্রকার ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম পাওয়া যায়। তবে শুধু জীবাশ্ম নয়, জীবিত বিভিন্ন প্রাণীর বন্টনের ক্ষেত্রেও সাদৃশ্য দেখা যায়। যেরকম অস্ট্রেলিয়া ও চিলির মাঝখানে সুবিশাল প্রশান্ত মহাসাগর থাকলেও উভয় দেশেই ক্যাঙ্গারু জাতীয় প্রাণী দেখা যায়। আর যেখান থেকে ওয়েগনার যেটা বলছেন যে দেখো যে এই ভূতাত্ত্বিক অতীতে মহাদেশ সমূহ একসঙ্গে অবস্থান এবং পরবর্তী সময়ে সেগুলি আলাদা হয়ে যাওয়া মহীসঞ্চরণের মাধ্যমেতে। তো এখানে দেখো, এখানে যে ছবিটি যেটি রয়েছে, এই দেখো এখানটাতে এই প্রত্যেকটা মহাদেশ একসঙ্গে যখন অবস্থান করতো সেই প্যানজিয়াতে, তখন এই সমস্ত যে প্রাণীগুলি তোমরা এখানেতে দেখতে পাচ্ছ, এই সমস্ত প্রাণীগুলি অনায়াসে এই সমস্ত মহাদেশগুলোতে যাতায়াত করতে পারতো এই ভূখণ্ডগুলোতে। তো পরবর্তীকালেতে যখন এটা আলাদা হয়ে যায় মহীসঞ্চরণের দরুন, তখন এই সমস্ত প্রাণীগুলো যে মহাদেশেতে ছিল সেই মহাদেশেতেই থেকে যায়। তার কারণটা হচ্ছে এদের মাঝখানেতে সামুদ্রিক এলাকা তৈরি হয়ে যায় বিরাট, যেটিকে পার করে এরা আর আসতে পারে না। যেরকম দেখো এইখানেতে এই যে মেসোসরাস বলে যে একটি প্রাগৈতিহাসিক যে প্রাণী আছে, তো এই যে প্রাণীটি দেখো এইখানটায় দেখাচ্ছে, এই যে আফ্রিকার এই অংশটাতে পাওয়া গেছে, আবার দক্ষিণ আমেরিকার এই অংশটাতেও পাওয়া গিয়েছে। তো এখানে দেখো যে এই যে শেডটা দিয়ে দেখাচ্ছে যে পূর্বেতে এই সামুদ্রিক এলাকাটি তৈরি হওয়ার আগে হচ্ছে কি হয় না, এটা একসঙ্গে ছিল, তখন মেসোসরাস এই পুরো ভূখণ্ডটাতে থাকতো। এবার পরবর্তীকালে যখন মহীসঞ্চরণ যখন হয়, তখন মেসোসরাসের কিছু প্রজাতি এখানে থেকে যায়, আবার কিছু প্রজাতি এখানেতে থেকে যায়। আবার দেখো এই যে গ্লসোপটেরিস উদ্ভিদের যে জীবাশ্ম আছে তার বিস্তারটা ঠিক এরকমভাবে ছিল। এই যে এখন বর্তমানে দেখতে গেলে দেখা যাবে যে এদের মাঝখানে সুবিশাল সামুদ্রিক এলাকা রয়েছে, কিন্তু গ্লসোপটেরিসের জীবাশ্ম অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, ভারতের এই যে উপদ্বীপীয় যে অংশ আছে, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া গিয়েছে। কিন্তু বর্তমানে তো এদের মধ্যে একটা বিরাট সামুদ্রিক এলাকা রয়েছে, কিন্তু যদি সামুদ্রিক এলাকাটাকে সরিয়ে আমরা এই মহাদেশগুলোকে একসঙ্গে একটা জায়গাতে যদি আমরা নিয়ে আসি কল্পনা করে, তাহলে দেখতে পাবো যে এই উদ্ভিদগুলো এই প্রত্যেকটা মহাদেশীয় অংশেতে থাকাটা অসম্ভব কিন্তু নয়। ঠিক আছে, তো এইটা জীবাশ্মগত যে প্রমাণটা, যেটা ওয়েগনারের তত্ত্বেতে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। এরপরেতে আরেকটি যে প্রমাণ যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে হিমবাহ গঠিত ভূমিরূপের সাদৃশ্য। অর্থাৎ দেখো যে ওয়েগনার বলছেন যে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়ায় কার্বনিফেরাস থেকে পার্মিয়ান যুগ পর্যন্ত একসঙ্গে পরপর জুড়ে একটি সুবিশাল মহাদেশ তৈরি করেছিল। ফলে সমগ্র ভূখণ্ডগুলিতে এখনও একই ধরনের মহাদেশীয় হিমবাহ গঠিত ভূমিরূপ লক্ষ্য করা যায়। অর্থাৎ যখন এইগুলো একসঙ্গে একত্রিত অবস্থায় ছিল, দেখো এই যে অ্যান্টার্কটিকা যেটি দক্ষিণ মেরুতে, অর্থাৎ এই দক্ষিণ মেরু সংলগ্ন যখন ছিল এই মহাদেশগুলো, তখন এই মহাদেশগুলোর এই যে অংশগুলোতে হিমবাহের সঞ্চয়, বিশেষ করে মহাদেশীয় হিমবাহের সঞ্চয় লক্ষ্য করা যায়। আমরা দেখলাম যে অ্যান্টার্কটিকা কিন্তু কোনো দিকে সঞ্চারিত হয়নি, তার নিজের অবস্থানেতেই ছিল, কিন্তু বাকি মহাদেশগুলো সঞ্চারিত হয়েছে। কিন্তু যখন মহাদেশগুলো একসঙ্গে একত্রিত অবস্থায় যখন ছিল সেই কার্বনিফেরাস যুগেতে, সেই সময়তে কি হয়, এই অ্যান্টার্কটিকা এবং তার সাথে যে মহাদেশীয় হিমবাহ সেগুলো আস্তে আস্তে এই সমস্ত অংশতে ছড়িয়ে পড়ে, কারণ এর মাঝখানে জলভাগটা তো ছিল না, তো ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে এগুলো যখন সঞ্চারিত হয় তখন হিমবাহ গলে যায় এবং তার সঞ্চয়টা থেকে যায়। এটি পরবর্তীকালেতে আবিষ্কার হয় যে অস্ট্রেলিয়া, ভারত বা দক্ষিণ আফ্রিকা বা দক্ষিণ আমেরিকা এখন বর্তমানেতে যে জায়গায় আছে সেখানেতে কোনোভাবেই মহাদেশীয় হিমবাহ সৃষ্টি হওয়ার কথাই নয়, মহাদেশীয় হিমবাহের গঠিত ভূমিরূপ বা সঞ্চয় থাকার কোনোভাবে কথাই নয়, কিন্তু আছে। তো সেই কারণেতেই ওয়েগনার যেটি বলছেন যে পূর্বে এই মহাদেশগুলি একসঙ্গে একত্রিত হয়ে এই দক্ষিণ মেরু সংলগ্ন অঞ্চলেতে অবস্থান করত, আর যে কারণেতে এখানেতে মহাদেশীয় হিমবাহের সঞ্চয়টি তৈরি হয়েছে। তো এই প্রমাণগুলি ওয়েগনার দিয়েছেন তার মহীসঞ্চরণ তত্ত্বের সপক্ষে। তো এবারেতে যেটা আসি খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে সমালোচনা। ওয়েগনারের তত্ত্ব বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে এবং প্রথম যে সমালোচনা যেটি করা হয় সেটি হচ্ছে যে হ্যারল্ড এবং জেফ্রিজের মতে মহীসঞ্চরণের জন্য যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন তা জোয়ারি বল থেকে 1000 কোটি গুণ বেশি হওয়া দরকার, এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বলও মহীসঞ্চরণের জন্য যথেষ্ট নয়।
অর্থাৎ ওয়েগনার যেটি বলেছেন তার মহী সঞ্চরণের কারণ হিসেবে উনি যে দুটো বলের কথা বলেন, একটি হচ্ছে জোয়ারি বল আর একটি হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। যখন এই বল নিয়ে যখন সমালোচনা যখন করা হয়, বা এই যে বলের যে শক্তি, সেই শক্তি এতটাও নয় যে মহাদেশগুলিকে সঞ্চারিত করতে পারবে, অর্থাৎ তার নিজের জায়গা থেকে সরাতে পারবে। অর্থাৎ মহী সঞ্চরণ যদি হয়েও থাকে তাহলে সেটি হওয়ার জন্যে এই যে জোয়ারি বল এবং বৈষম্যমূলক যে অভিকর্ষজ বল, সেটি কিন্তু যথেষ্ট নয়, কারণ তার যে শক্তি সেই শক্তি অতটা নয় যেটা মহাদেশগুলোকে সঞ্চারিত করতে পারবে, যেটা নিয়ে সমালোচনা হয়। এছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাতে যে গ্লসোপটেরিসের যে জীবাশ্ম পাওয়া গিয়েছে সেটি কিন্তু এই দেশগুলো ছাড়াও কিন্তু আরও অন্যান্য জায়গাতেও পাওয়া গিয়েছে। যেরকম আমাদের ভারতবর্ষের উত্তরের দিকে বা উত্তর পশ্চিম আফগানিস্তান বা ইরানেতে এবং সাইবেরিয়াতেও পর্যন্ত এই গ্লসোপটেরিসের জীবাশ্ম নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে। তারপরে তো দেখো যেটা আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওয়েগনার বিচ্ছিন্ন মহাদেশগুলির উপকূল রেখার মধ্যে যে মিল দেখেছেন, বিশেষত আটলান্টিকের পূর্ব এবং পশ্চিম উপকূলের জোড়া যতটা নিখুঁত বলছেন, বাস্তবে কিন্তু তা নয়। অর্থাৎ উনি যে জিগসফ ফিটের যে কথাটি বলছেন, অর্থাৎ আটলান্টিকের পূর্ব এবং পশ্চিম উপকূলকে যদি পাশাপাশি নিয়ে আসা হয় তাহলে যে খাঁজে খাঁজে মিলে যাওয়ার যে ব্যাপারটি উনি বলছেন, সেই জিগসফ ফিটের যে মিলটা ওয়েগনার যতটা নিখুঁত বলছেন ততটাও কিন্তু বাস্তবে অতটা নিখুঁত কিন্তু নয়। তো জিগসফ ফিটের যে প্রমাণটি ওয়েগনার দিয়েছেন সেটিও কিন্তু যথেষ্ট সমালোচিত। তারপরে তো দেখো যে এই যে ওয়েগনারের যে কার্বনিফেরাস যুগে যে প্যানজিয়ার যে ভাঙন এবং মহাদেশগুলির সঞ্চালনের সূচনার সময় বলে চিহ্নিত করেছেন, কিন্তু তার আগে কোন শক্তি প্যানজিয়াকে একত্রে রেখেছিল তার কোনো উত্তর দেননি। অর্থাৎ এই যে প্যানজিয়ার যে সৃষ্টি বা কেনই বা প্যানজিয়ার একত্রিত ছিল, তার আগে কেন ভাঙন ধরেনি, কার্বনিফেরাস যুগের আগেও তো হতে পারত। তো এই ধরনের যে বিষয়গুলো, সেই জিনিসগুলোর ওয়েগনারের তত্ত্বেতে কিন্তু পাওয়া যায় না, ওয়েগনার এই ব্যাখ্যাটি কিন্তু দিতে পারেননি। আর সর্বশেষে দেখো যে এই যে উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে যে আন্দ্রিজ এবং রকি পর্বতমালা আছে, সেই যে আন্দ্রিজ এবং রকি পর্বতমালার উৎপত্তি সম্পর্কে ওয়েগনারের তত্ত্বেতে কিন্তু কিছু ব্যাখ্যা সেভাবে পাওয়া যায় না। অর্থাৎ এই আন্দ্রিজ এবং রকির মতন এই বড় পর্বত কিভাবে তৈরি হয়েছে সেই ব্যাখ্যা ওয়েগনার কিন্তু সেভাবে দিতে পারেন। তো সবশেষে যেটা বলবো একদম শেষেতে, সমালোচনা অবশ্যই আছে, ওয়েগনারের তত্ত্বের কিছু দুর্বলতর দিক আছে যেগুলিকে নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু ওয়েগনারের যে মহী সঞ্চরণ যে মতবাদ, সেই মতবাদ কিন্তু পরবর্তীকালেতে আরও নতুন নতুন যে সমস্ত ভূগাঠনিক যে তত্ত্বগুলো, তার মধ্যে একটি হচ্ছে প্লেট টেকটনিক থিওরি, তার প্লেট টেকটনিক মতবাদের যে ব্যাখ্যাতে একটা অবদান রেখেছে। অর্থাৎ আমরা এখন ধরেই নিয়েছি যে বলতে পারি যে এই প্লেট ভূগঠন মতবাদ যখন আমাদের কাছে যখন আসে, তখন আমরা বলতে পেরেছি যে এই মহী সঞ্চরণের যে ব্যাপারটি, এটি কিন্তু একটি ঘটমান বিষয়। অর্থাৎ ওয়েগনার যে মহী সঞ্চরণের কথা বলেছেন সেটি কিন্তু ঘটছে, অর্থাৎ মহী সঞ্চরণ কিন্তু হয়েছে বা হচ্ছে, এটা আগামী দিনেও আজকেরও হচ্ছে, আগামী দিনেও হবে। অর্থাৎ মহাদেশগুলির যে বর্তমান যে অবস্থাটা, সেই অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ওয়েগনারের মহী সঞ্চরণ যে মতবাদ আছে, সেই মতবাদ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।